আমার বিয়ের ৩ বছর পরে আজকে আমি আমার স্বামীকে আবারও চিনলাম। আসসালামু আলাইকুম। আমি নুজা গল্পের শুরুতে আপনাদেরকে স্বাগতম। এ বলে আমি চুপচাপ চলে আসি। হঠাৎ করে আমার দুনিয়া একা একা লাগতে শুরু করে। মনে বারবার উকি দিতে থাকে একটি কথা, আমি এক চুক্তিতে এই বাড়িতে আছি। আমি চুক্তির মতো তুচ্ছ। আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমি এতিম, আমি একা। জানেন, এই পৃথিবীটা বড্ড কঠিন। আর তা আমার মতো একা মানুষের জন্য দ্বিগুণ কঠিন। আমি জীবনে চলার পথে তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। রেজওয়ান নিজের বাবা মাকে এক করার জন্য এই চুক্তি করেছেন। আর আমি রাজি হয়েছি এজন্য, কারণ আমি চাই আম্মু নিজের প্রিয়তমের সাথে থাকুক। আমি অনেকবার আম্মুকে রেজওয়ানের বাবার ছবি নিয়ে কাঁদতে দেখেছি। তিনি সবার সামনে নিজেকে ভীষণ রুড ও প্রুফ করেন। কিন্তু তিনি আসলেই একজন ভালো মনের মানুষ। নয়তো আমার মতো এতিমকে কেন এই বাড়িতে রাখতেন? এদিকে রেজওয়ান বেশ অবাক হয় নুজাকে হঠাৎ এমন নরম হয়ে যেতে দেখে। রেজওয়ান নিজেকেই নিজে বলে, কি হলো, এত নরম হয়ে গেলে কেন এই তেজি নুজা? তারপর নিজেই নিজেকে বলে, তাতে তোর কি? এসব মেয়েদের ফাঁদে একদম পা দেওয়া যাবে না। এ বলে বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। তবে মন কিন্তু ঠিকই খুঁতখুত করছে নুজাকে নিয়ে। আমি রুমে বেলকনিতে এসে দাঁড়িয়ে আছি। আম্মুকে বলেছি আমি একটু পর নাস্তা করব। গ্যাস প্রবলেম করছে, তাই ওরা আর জোরাজোরি করেনি। আসলে খেতে ইচ্ছে করছে না। বেলকনিতে দাঁড়িয়ে নিজের হাতে থাকা ছোট্ট নীল পাথরের ব্রেসলেটটার দিকে তাকিয়ে আছি। আসলে এটা একটা ব্রেসলেট নয়, এটা চেইন। এটা আমার গলায় ছিল ছোটবেলা থেকেই। এটাই হয়তো আমার বাবা মার কোনো চিহ্ন। এখন গলায় হয় না, তাই হাতে পরি। আমার খুব জানতে ইচ্ছে হয়, কারা আমার বাবা মা? কেন রেখে গেলেন আমায় এতিমখানায়? যখন আমায় লালন পালন করতেই পারবেন না, তখন কেন এনেছিলেন এই নিষ্ঠুর দুনিয়ায়? আমি এমন কেন ভাবছি? এখন এমনও তো হতে পারে যে আমার বাবা মা নিরুপায় হয়ে আমায় এতিমখানায় দিয়েছেন। তাও তো হতে পারে, তাই না? মানে আমি নিজের মনকে যা পারছি তা দিয়ে বুঝ দিচ্ছি, কিন্তু অশান্ত অবাধ্য মন কিছুই বুঝে না। রেজওয়ান টেবিলে এসে রোজাকে দেখতে না পেয়ে আরও অবাক হয়। কি হলো মেয়েটার? রেজওয়ানের মন চায় রোজা কিংবা রাজিয়াকে জিজ্ঞেস করতে নুজা কোথায়, কিন্তু মস্তিষ্ক চায় না। মস্তিষ্ক বারবার বলে, এসব নিয়ে ভাবনার দরকার নেই, ওই মেয়ে তোর কেউ না। রেজওয়ান আবার জিজ্ঞেস করে না, চুপচাপ খেতে থাকে। রেজওয়ান নুজার তৈরি করা ডেজার্টটা খায়। খেয়ে নিজের মনে এক গাদা প্রশংসা করে নেয়। মনে মনে ভাবে এটা হয়তো ওর আম্মু বানিয়েছে। আমি আগের মতোই দাঁড়িয়ে আছি বেলকনিতে, আকাশের দিকে তাকিয়ে নিজেকে বোঝাচ্ছি, এত দুর্বল হলে চলবে না। এই দুনিয়ায় দুর্বলরাই নিন্দার শিকার হয়। আর নিজেকে দুর্বল ভাবছি কেন? আমার আল্লাহ তো আছেন। সব দরবারের দরজা আমার জন্য বন্ধ হলেও ওনার দরবারের দরজা কখনোই বন্ধ হবে না। তবে এত চিন্তা কিসের? ঠিক তখনই পেছন থেকে আফসোসের সুরে রেজওয়ান হেয়ালি করে বলেন, ইস গো নুজা, তুমি নাস্তা করলে না? আজ আম্মু একটা ফ্যান্টাস্টিক ডেজার্ট তৈরি করেছে। এই তো বিপদ এসে গেছে। যেই না নিজেকে একটু স্বাভাবিক করতে চাচ্ছি, তখনই বিষের হুল ফুটিয়ে দিল। এটা কি আদৌ মানুষ? ও সরি, ভুলে গেছি, দেখতে মানুষের মতো, কিন্তু স্বভাব আচরণ সব গরুর মতো। নুজা এভাবে উচ্চারণ করলো কেন? একসাথে নুজা বলা যায় না? আমার নামটাও ব্যঙ্গ করছে এই অমানুষ। আমি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকাই ওনার দিকে। তারপর মেকি হেসে বলি, ওই ডেজার্টটা আমিই তৈরি করেছি। এটা শুনে রেজওয়ান থতমত খেয়ে যান। বলতে যাবেন, কিন্তু আমি তার আগেই চলে আসতে নেই, কিন্তু পারি না। উনি আমার হাত টেনে ধরেন। নিজের হাতের ওপর স্পর্শ পেতেই গা পিত্তি জ্বলে ওঠে আমার। চোখ বড় বড় করে তাকাই ওনার দিকে, তারপর হাত ধরা ওনার হাতের দিকে। আমি আমার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলেন, কি হয়েছে তোমার? হঠাৎ এমন করছো কেন? এই লোক এমন প্রশ্ন করছেন কেন? কিন্তু এসবের উত্তর না দিয়ে আমি দাঁত চেপে বলি, কতবার বলবো আমায় টাচ করবেন না? কেন যখন তখন আমার অনুমতি ছাড়া আমায় ছোবেন? আমি এটা বলতেই উনি সরি সরি বলতে বলতে আমার হাত ছেড়ে দেন। আর হঠাৎ ছেড়ে দেওয়ায় আমি ব্যালেন্স রাখতে পারি না, আর তার ফলে ধপাস করে নিচে পড়ে যাই। পড়ে গিয়ে প্রচণ্ড ব্যথা পাই কোমরে আর পিঠে। পড়ে গিয়ে তো আমি স্তব্ধ হয়ে পড়ে থাকি। কি হলো, এই লোকটা এত খারাপ?
কেন এমন করলো? আমি দাঁত চেপে নিজের কোমর এক হাত ধরে ওনার দিকে মুখ তুলে তাকিয়ে বলি, আমায় ফেলে দিলেন কেন? উনি মুচকি হেসে আমার সামনে বসে ফিসফিসিয়ে বলেন, তুমিই তো বলেছিলে টাচ না করতে, তাই টাচ করিনি। আমি ব্যথা ভরা চোখে ওনার নীলচে চোখের দিকে তাকিয়ে বলি, আপনি এমন কেন রেজওয়ান? আপনি এমন কেন রেজওয়ান? নুজার এই প্রশ্নটা ধড়াক করে বিঁধে রেজওয়ানের বুকে। কিছু সময় স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে সে নুজার দিকে, কিন্তু তারপর আর কিছু না বলে চুপচাপ উঠে দাঁড়ায় এবং রুমের দিকে যেতে যেতে বলে, আমি এমনই, আমার শ্যাডোজো এই বলে চলে যায় উনি রুমে। আর আমি পড়ে থাকি। এতটা নিমক হারাম আমি জীবনে দেখিনি। ঠিক কত খারাপ হলে মানুষ এমন আচরণ করে? আমি ধীরে ধীরে মেঝেতে 2 হাত ভর করে উঠে দাঁড়াই। ব্যথায় কোমরের জোড়া খুলে গিয়ে পড়ে গেছে। ধীরে ধীরে খুঁড়িয়ে খুঁড়িয়ে রুমে এসে সোফায় বসি। বিশ্বাস করুন, আমার খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে মেরুদণ্ডর হাড়টাই যেন ভেঙে গেছে।